তাপস, একটা ধোঁয়াশা রয়ে গেছে যে মমিনুল কোথায়, কবে শেষ বাড়ির লোক তার সাথে কথা বলেছেন বা পাড়া প্রতিবেশীরা কবে দেখেছেন, পুরোটাই একটা ধোঁয়াশার মধ্যে। দেখো, এই যারা এই ধরনের কাজ করে, যারা তথাকথিত স্লিপার সেল বলা হয়, কারণ আমরা যখন খাগড়াগড়ে বিস্ফোরণ কাণ্ড দেখি, প্রাথমিকভাবে যে মোডাস অপারেন্ডি দেখা যাচ্ছিল সেটা জেএমবির ছিল, পরবর্তীকালে জেএমবির যে যোগসাযোগ রয়েছে সেটা স্পষ্ট হলো। এবং এক্ষেত্রেও এই মমিনুলের মতো বহু মমিনুল এরকম সীমান্তবর্তী অঞ্চলে যারা এই কাজগুলো করে, এবং ভারত বাংলাদেশ সীমান্তকে মূলত করিডোর হিসেবে আমরা দেখেছি, অতীতেও ব্যবহার করা হয়েছে। টাকা পাঠানো, কাউন্টারফিট, মনে রাখো এফআইসি এর নয় কিন্তু কাউন্টারফিট যে নোট সেগুলো পাম্পিং করা, এখান থেকে যে ফিনান্সিয়াল এড বাংলাদেশের পথ থেকে বা নেপালের থেকে বা চোরাপথে বিহার হয়ে ভারতে ঢোকা, বা বাংলাদেশের বর্ডার অসম বা পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী অঞ্চল দিয়ে ঢোকানো, এই কাজগুলোর জন্য কিন্তু বিভিন্ন লোককে বিভিন্ন টাস্ক অ্যাসাইন করা হয়। এবং তা পরবর্তী সময় সেই টাকাগুলো কোথায় যাবে, কিভাবে যাবে, তার জন্য আবার একটা নতুন কোরিয়ার বা কোনো ব্যক্তিকে রিক্রুট করা হয়। কিছু লোককে দায়িত্ব দেওয়া হয় ইনডক্ট্রিনেট করার জন্য, মানুষকে বোঝানোর জন্য, যে জিহাদ সম্পর্কে তাদের অবগত করার জন্য, এবং যারা ইসলাম ধর্মাবলম্বী মানুষ তাদেরকে বোঝানো যে জিহাদটা কতটা প্রয়োজন হয়ে পড়েছে। এই ইনডক্ট্রিনেশনের কাজটাও অন্য লোকেদের দেওয়া হয়। তো বিভিন্ন লোককে বিভিন্ন রকম দায়িত্ব দেওয়া হয়, তবে এরা প্রত্যেকেই কিন্তু কোনো বড় মাথা নয়, এদেরকে ব্যবহার করা হয় এবং তাদের কাজ হয় কিছু কাজ এক্সিকিউট করা। তবে এই যে চক্র, মমিনুলকে যে খুঁজতে এখানে এনআইএ এসেছিল এবং তাকে পাওয়া যায়নি, তাকে আমার যতদূর সূত্রের খবর রয়েছে যে বেশ কয়েক মাস ধরে কিন্তু বাড়ি ফেরেনি এবং বাড়ির লোকের সাথে কার্যত কোনো যোগাযোগ নেই। এবং এই গোটা ঘটনার পর, কারণ 2023 থেকে বিভিন্ন সময় তদন্ত আধিকারিকরা করছিলেন, এবং দিল্লি ঘটনা ঘটার পর হঠাৎ করে পশ্চিমবঙ্গের দুটি সীমান্তবর্তী অঞ্চলই বলা যায়, প্রায় মাটিগাড়া চিকেন স্নেক তোমার ভারত বাংলাদেশ সীমান্ত থেকে বেশি দূর না, এবং মুর্শিদাবাদ তো একেবারেই সীমান্তবর্তী একটি জেলা। তো সেই জায়গায় পৌঁছে যাওয়াটা কোথাও না কোথাও একটা প্রশ্ন চিহ্ন তুলছে। এনআইএ কিন্তু যেমন কনফার্ম করেনি, তেমন কিন্তু এনআইএ উড়িয়েও দেয়নি যে এই ঘটনার কোনোভাবে যোগ নবগ্রামের সাথে আছে কিনা দিল্লি বিস্ফোরণে, সেটা নিয়েও কিন্তু তারা ডিনায়াল দেয়নি, তারা কিন্তু কোনোভাবেই অস্বীকার করছেন না। তো সুতরাং বোঝা যাচ্ছে যে এই জায়গাটা একটুখানি সব্যসাচীর কাছ থেকে একটু বোঝার চেষ্টা করি। সব্যসাচী, এই যে এই বাড়িতে কেউ কি তেমন সন্দেহজনক আসতেন যখন মমিনুল এই গ্রামের বাড়িতে থাকতেন, বা তার পরিবারের সঙ্গে দেখা করতে অন্যান্য কেউ কি কখনো প্রতিবেশীদের সন্দেহ হয়েছে? এই রকম কিছু কি উঠে এসেছে? আর কত বছর ধরে এই পরিবারটা মুর্শিদাবাদে বাস করছে? দেখো, যেটা গ্রাম, যে গ্রামটাতে এই মমিনুলের বাড়ি, সেই গ্রামটা একেবারে প্রত্যন্ত মাঠের মধ্যে একটি বাড়ি, মাঠের মধ্যে গ্রাম। কাজে এই জায়গার যোগাযোগ ব্যবস্থাও ঠিকঠাক নেই। কাজে এইখানে যে কেউ এসে দেখা করেছে এটা হবে না। যেটুকুটা বোঝা যাচ্ছে যে যখন বাইরে পরিযায়ী শ্রমিকের কাজ করতো সেই সময় তার সাথে যোগাযোগ হয়। এবার তার ফাঁকে যদি কেউ এসে থাকে সেই বিষয়ে কিন্তু পরিবার কোনোভাবেই আমাদের সামনে মুখ খুলছে না। তবে এটি একটি প্রত্যন্ত গ্রাম, নবগ্রামের যে এলাকা, সেটি জমির মাঝে মমিনুলের বাড়ি, এবং মমিনুলের বাড়িতেই এসেছিল, এবং তার বাড়ি থেকে আশেপাশে গ্রামের দূরত্ব অনেকটা। এই জায়গাটা একটু তোমার কাছ থেকে আরেকটু পরিষ্কার হবো। এই যে তুমি বলছো যে জমির মাঝখানে মমিনুলের বাড়ি, সেখানে খুব বেশি প্রতিবেশীরা যায় না, মানে একটা রিমোট জায়গা, একটা দূরবর্তী প্রত্যন্ত এলাকা। এই প্রত্যন্ত এলাকাগুলোকেই কিন্তু নানা রকম খারাপ কাজে ব্যবহারের জন্য বিভিন্ন নিষিদ্ধ সংগঠনগুলো বেছে নেয়, কোনো রকম যাতে আড়াল থাকে, যাতে কিছুটা রেখে ঢেকে কাজ করা যায়। এই বাড়িতে এনআইএ যখন গতকাল এলো, তোমরাও তখন গিয়েছিলে, তোমাদের কি মনে হয়েছিল যে আড়ালে আবডালে এই বাড়ির ভেতরে কিছু থাকতে পারে? দেখো, এটা তো হতেই পারে যে এই বাড়ি এমনই একটি প্রত্যন্ত জায়গায়, কাজে এই বাড়িতে যদি কেউ এসে থাকেও তাহলেও কিন্তু আশেপাশের কেউ প্রশ্ন করার কিছু জায়গা থাকবে না। কিন্তু নিডি পরিবার, এটা বলাই যেতে পারে যে দরিদ্র পরিবার, আর এই ধরনের মানুষগুলোকে এরা কিন্তু বেশি করে ব্যবহার করে। এর আগেও আমরা মুর্শিদাবাদের একাধিক জায়গা থেকে যে কোনো জায়গায় বিস্ফোরণ হলেই মুর্শিদাবাদের একটা যোগ আমরা খুঁজে পাই, আবারও দিল্লি বিস্ফোরণের পরেই মুর্শিদাবাদের যোগ। কাজে এটা যে খুব অস্বাভাবিক কিছু, সেটা কিন্তু মুর্শিদাবাদের ক্ষেত্রে নয়, কারণ মুর্শিদাবাদে একাধিক ব্যক্তি, যেমন খাগড়াগড়ের যখন ঝামেলা চলে তখনও কিন্তু খাগড়াগড়ের বিস্ফোরণ কাণ্ডের সময়ও কিন্তু মুর্শিদাবাদ যুক্ত ছিল। কাজেই যে কোনো জায়গায় বিস্ফোরণ হলেই মুর্শিদাবাদের একটা যোগসূত্র কিন্তু বেরিয়েই আসে। কাজে এই প্রত্যন্ত গ্রামে যে কেউ আসেনি, কেউ এসে এখানে শেল্টার নেয়নি, এটা কিন্তু বলা যেতেই পারে।
যে হতেই পারে এই ধরনের ঘটনা, কারণ বাংলাদেশি যোগ আমাদের এখানে বাংলাদেশি গ্রেপ্তারের ঘটনা আমরা একাধিকবার দেখেছি, এবং প্রচুর পরিমাণ বাংলাদেশি যারা এদেশ থেকে ওদেশে যাওয়ার এসআইআর আবহে যখন যাওয়ার চেষ্টা করছে তখন যেমন গ্রেপ্তার হয়েছে, তেমনি চোরা পাচার করতে গিয়ে টাকা প্রতারণার কেসেও কিন্তু বাংলাদেশি গ্রেপ্তার হয়েছে। কাজে বাংলাদেশিদের মুর্শিদাবাদ আদান প্রদানটা খুব একটা বড় ব্যাপার সেটা নয়, কারণ খুব অনায়াসেই মুর্শিদাবাদের করিডোরটা তারা ব্যবহার করে অনায়াসে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা পার করে ভারতে ঢুকে পড়ার জন্য। কারণ আমাদের মুর্শিদাবাদের বিস্তীর্ণ এলাকা এখনো অব্দি কাঁটাতার নেই, কাঁটাতার নেই, ফেন্সিং নেই, ওপেন হয়ে আছে, এবং বিস্তীর্ণ এলাকা হচ্ছে জলপথ। এই জলপথ হওয়ার জন্য খুব অনায়াসে তারা এই চর যেগুলি ভারতে অবস্থিত, যে চরগুলি আছে, যে দ্বীপগুলি আছে, সেই দ্বীপগুলির মধ্যে তারা এসে উপস্থিত হয়, এবং সেখানে বড় বড় কাশের জমি, যেখানে যদি 10টা মানুষও লুকিয়ে থাকে তাহলে কাউরির পক্ষে সেই জায়গাটা বোঝা একেবারেই সম্ভব হবে না। সব্যসাচী, তুমি আমাদের সঙ্গে থাকো। এর পাশাপাশি আমরা এবার যে বিষয়টাতে নজর রাখতে চলেছি, যে আসল প্ল্যানটা কি ছিল। এই ধরনের মমিনুলরা বসে, অর্থাৎ এই যে মুর্শিদাবাদের মতো সংলগ্ন যে জায়গাগুলো, সীমান্ত সংলগ্ন জায়গা, যেটা সব্যসাচী আমাদেরকে জানাচ্ছিলেন, যে এবং তারপর পরিযায়ী শ্রমিকের কাজ করতে দিল্লি বা মুম্বাইতে চলে যাওয়া, আসল প্ল্যানটা কি? প্রত্যন্ত গ্রামে এই মমিনুলের বাড়ি, যেটা সব্যসাচী কিছুক্ষণ আগেই আমাদেরকে জানাচ্ছেন, যে সেখানে খুব বেশি প্রতিবেশীরা যায় না, জমির মধ্যে বাড়ি, একটা আবডাল, একটা কোথাও একটা যেন লুকিয়ে রাখার কিছু চেষ্টা। এই যে প্ল্যানগুলো, মানে মুর্শিদাবাদ এই কারণেই বারবার উঠে আসে কারণ সীমান্তবর্তী একটা জেলা। মূলত ছকটা কি কষে এরা, এবং এক্ষেত্রে কি ছক ছিল বলে তোমার এখনো পর্যন্ত সূত্র মারফত জানতে পেরেছো? দেখো, এখনো স্পষ্ট নয় কি মমিনুলের রোল কি ছিল, কিন্তু যদি আবার আমরা প্রায় 10-11 বছর পিছিয়ে যাই, খাগড়াগড়ে যখন ঘটনা ঘটেছিল আমি সেখানে ছিলাম, যে একটা বসতি এলাকায় হঠাৎ করে এরকম বিস্ফোরণ ঘটলো, এবং তারপরে সব জানা গেল যে ঘটনাটা কি। তারপর যখন বিস্ফোরক খুঁজতে যাওয়া হলো, সেটা কিন্তু একটি মাদ্রাসা থেকে সেই বিস্ফোরকগুলো, তাও সিআইডি বা রাজ্য পুলিশের কোনো বম ডিটেকশন স্কোয়াড বা বম স্কোয়াড, তারা কিন্তু কোনো বিস্ফোরক খুঁজে পেল না। অবশেষে এনএসজিকে যেতে হলো। এনএসজি যখন স্ক্যান করা শুরু করলো, তখন মাদ্রাসা আনাচে কানাচে কিন্তু অস্ত্র ভরা ছিল, সেই অস্ত্রগুলো উদ্ধার করা হলো। মূলত এই ধরনের লোকেশনকে চুজ এই জন্য করা হয় যে যদি কোনো গতিবিধি, মানে ধরে নাও বাংলাদেশ থেকে কেউ চোরাপথে ভারতে ঢুকলো, সে ভারতে ঢুকে আজকে যদি প্রবেশ করে ভারতে, সে পরশু দিনকেই যে দিল্লি পাড়ি দেবে এমন নয়, তাকে সেখানে রাখা, তাকে বেশ কিছুদিন শেল্টার দেওয়া, এবং এই কাজগুলো যতটা কাগজপত্র অবশ্যই, মানে তাদেরকে এনে তাদের সচিত্র পরিচয়পত্র তৈরি করে তারপর তাদেরকে পরবর্তী কি পদক্ষেপ তারা করবে, কাদের সাথে যোগাযোগ করবে, তো ওদের একটা সেফ হাব বা সেফ হাউস দরকার হয়। সেই সেফ হাউসগুলো মূলত এরকম প্রত্যন্ত এলাকাতেই হয়, যেখানে মানুষের আসা যাওয়া বা পুলিশের নজরদারি এড়িয়ে থাকা, চুপ করে, এই ধরনের জায়গাগুলোকে বেছে নেওয়া হয়। মুর্শিদাবাদে এরকম বহু জায়গা আছে, যেরকম সব্যসাচী বলছে যে সীমান্ত মুর্শিদাবাদ, মালদাতে একটি গ্রাম আছে চুরিয়ান্তপুর বলে, সেই চুরিয়ান্তপুর গ্রাম হচ্ছে একেবারে সীমান্তের যে কাঁটাতার, সে বাড়ির যে চাল সেই সীমান্তের কাঁটাতারকে ছুঁয়ে যায়।